নমস্কার। জড়দর্শন, পূজা, প্রার্থনা ও সমাজ হিতৈষী আচরণ বিরোধী নৈরাজ্যবাদী দর্শনের শুরু বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক অজিত কেশকম্বলীর হাত ধরে। ষষ্ঠ শতকে চার্বাকপন্থীরা তাকে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ঊনবিংশ শতকে ইউরোপে যে মার্ক্সবাদ বা বামপন্থার শুরু, জড়বাদী দর্শনকে তার পূর্বসূত্র বলা যায়। যে বামপন্থী আজকে পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত জড়বাদ, আত্মবাদ ও সর্বহারার বিপ্লবের নামে যারা একনায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, যা আদতে নৃশংস। বামপন্থা কেন ঘৃণিত, তাই এই নাটকের উপপাদ্য। শুরুতে আমরা যাব আজ থেকে 2500 বছর আগে সমাজ বহির্ভূত অজিত কেশকম্বলীর আত্মকথাতে। শুরু হচ্ছে কেশকম্বলী থেকে কার্ল নাট্যাভিনয়। শ্রেষ্ঠাংশে শ্রী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ও শ্রী জয়ন্ত রায়। আপনারা মন দিয়ে দেখবেন, কেউ যাবেন না। নমস্কার। তম জীবন তম শরীরম, তম জীবন তম শরীরম, ক্ষিতি অপ মরুত তেজ। যতদিন জীবন ঠিক ততদিনই শরীর, এবং শরীর ধ্বংস হয়ে গেলে তারপরে আর কি থাকে? কি থাকে? কিছু থাকে না, সব চলে যায় ওই ক্ষিতি অপ মরুত তেজ, অর্থাৎ বায়ু, অর্থাৎ অগ্নি, অর্থাৎ বাড়ি বা জল, আর অপ আকাশ। এই তত্ত্বের মধ্যে অন্যায় কি আছে? অন্যায় কি আছে? দান করে, পূজা করে, অর্চনা করে জীবনের পরবর্তী জীবনের দিকে তাকিয়ে কি হবে? আজ পর্যন্ত কেউ কি কোনো প্রমাণ দিতে পেরেছে যে কিছু হয় বলে? আমি অজিত কেশকম্বলী, আমাকে বৌদ্ধরা বদনাম করেছে। অজিত কেশকম্বলী, অন্যায়, অন্যায় কথা। কেন? আমি যে পোশাকটি পরি সেটা মানুষের চুল দিয়ে তৈরি, তার মধ্যে অন্যায় কি আছে? মানুষের চুল যা মানুষ ফেলে দেয়, সেই কেশ দিয়ে আমি তৈরি করেছি এই পোশাক, এই অপূর্ব পোশাক। আমি মনে করি এই পোশাকের মধ্যেই রয়েছে আমার বৈশিষ্ট্য। অথচ বৌদ্ধপন্থীদের বক্তব্য হচ্ছে যে এই পোশাক গ্রীষ্মের সময় অতিরিক্ত গরম, শীতের সময় অতিরিক্ত শীত। এই পোশাক দুর্গন্ধ, এই পোশাক সমাজের জন্য নয়। তাই অজিত কেশকম্বলীকে যে কথায় কথায় তর্ক করে, কথায় কথায় যে শুধু বলে যায়, বারবার করে বলে যায় যে এই ধর্মাচরণ, এই দান, এই প্রতিগ্রহ, এই পূজা অর্চনা, এইসবের কোনো অর্থ নেই। হ্যাঁ, আমি বলেছি ও কথা। যখন একদিকে বুদ্ধ, একদিকে মহাবীর এবং আরো সমস্ত নাথ সম্প্রদায় এই ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠছে, আর তারা বারবার করে বলছে যে ঈশ্বর আছেন, পরজন্ম আছে, পুনর্জন্ম আছে, আমি বলছি নেই, না নেই। ক্ষিতি ও মরুত তেজ সব শেষ হয়ে যায় মৃত্যুর পর। জীবন এতাম শরীরম, অর্থাৎ যতদিন বাঁচব এই শরীরকে যতদূর সম্ভব আমি সুখী করে যাব, তাতেই আমার আনন্দ। এবং এই আনন্দ লাভের মাধ্যমেই তো আমি একটা দর্শন তৈরি করে ফেলবো, যে দর্শনের ফলে সমাজের নিম্ন স্তরের মানুষজন, বঞ্চিত মানুষজন, নিপীড়িত মানুষজন, অশিক্ষিত মানুষজন, যারা তথাকথিত সমাজ নয়, তারা যখন ক্ষমতা হাতে পাবে তখন সবকিছু বন্ধ করে দেবে।
সৌধ চূড়া, ওই দূর দিগন্তে দেখা যাচ্ছে যে শুভ্র অভ্রংলেহী যে সমস্ত মেঘবল্লর, এই সব কিছু, এই চমৎকার সৃষ্টি, এই সৃজন একমাত্র নৈরাজ্যের মাধ্যমেই, পরজন্মের অনস্তিত্বের কথা বলার মাধ্যমেই, পুনর্জন্মের অনস্তিত্বের কথা বলার মাধ্যমেই এবং শরীরের ভোগ দ্বারাই সবকিছু পাওয়ার মাধ্যমেই এর ফল প্রমাণ পাওয়া গেছে। আমি জানি আজকে আমার কথা হয়তো পছন্দ হচ্ছে না। সমাজের এমন বহু মানুষ আছেন যারা মনে করেন যে সম্পত্তি, ধন, জমি, নারী সব কুক্ষিগত করে রাখতে হবে। আজকে আমার কথা কেউ শুনছে না। বুদ্ধ আছে, বুদ্ধ, মহাবীর, নিগন্ধপুত্র, এরা প্রত্যেকে আমার সমসাময়িক শিক্ষায় দীক্ষায় কোনো দিকে আমি কোনো কিছু কম নই, কিন্তু আমার নাম হয়ে গেছে অজিতা। প্রতি কথায় তর্ক আমার অভ্যাস, কুখাদ্য আমার খাদ্য, কুঅভ্যাস আমার অভ্যাস। সমাজকে বিধ্বস্ত করে, সমস্ত ন্যায় নীতি পরায়ণতাকে শেষ করে শুধুমাত্র তম জীবন তম শরীরম, তম জীবন তম শরীরম। আজকের সমাজ আমাকে সমাজ থেকে বহিষ্কৃত করেছে, কিন্তু আমি জানি এমন দিন আসবে যেদিন এই দর্শন ছাড়া পৃথিবীতে আর কিছুই থাকবে না। সেদিন এই দর্শনেরই অন্যতম প্রধান পূজা হবে। আর হ্যাঁ, নৃশংসতাবাদ, নৈরাজ্যবাদ, জনবাদ, জীবনবাদ, এই বাদটুকুই থাকবে। আমি দেখতে পাচ্ছি দূরে, বহু শতাব্দীর ওপারে আমি এক মানবকে দেখতে পাচ্ছি যে আবার নতুন করে এই সমস্ত খেলা শুরু করবে। তাকে ডাকি, ভো ভো চারবাক, ভো ভো চারবাক। আমি চারুবাক। কেউ কেউ বলে চারবাক। মিষ্টি মিষ্টি কথা বলি, লোকের মন জয় করি। লোক কোন লোক? কেন? ওই যে সমাজের নিচু স্তরে থাকা লোকগুলো, অশিক্ষিত লোকগুলো, মূর্খ লোকগুলো, অভুক্ত লোকগুলো, ওদের মধ্যে আমি প্রচার করি আমার জড়বাদ। ওদেরকে বলি যা বৎসগণ, কেবলমাত্র যা যা তোমরা প্রত্যক্ষ করতে পারবে তাহাই কেবলমাত্র তোমাদের বিশ্বাস্য বিষয় হওয়া উচিত। এই জমি, এই মাটি তোমরা ছুঁতে পারো, ওই জল তোমরা ছুঁতে পারো, দেখতে পারো, হাওয়া দেখতে পারো, বুঝতে পারো, আগুন পুড়ে যাও, ক্ষিতি অপ মরুত তেজ, চতুর্ভূত তোমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা কেবলমাত্র এই চতুর্ভূতই তোমরা প্রত্যক্ষ করতে পারো। অতএব ইহাই কেবলমাত্র তোমাদের বিচার্য বিষয়। ওদেরকে আরো বলি যে এই পৃথিবীতে তোমরা জন্মগ্রহণ করেছো এই চতুর্ভূতের দ্বারা, আবার যখন মৃত্যুগ্রহণ করবে এই চতুর্ভূতেই মিলিয়ে যাবে সব যা আছে। ইহকাল ব্যতি রেখে আর কিছু নেই। পরজন্ম নেই, পুনর্জন্ম নেই। ঈশ্বর কে? ঈশ্বর দেখেছো তাকে? দেখতে পেয়েছো কি তাকে? ছুঁতে পেরেছো কি তাকে? না। শুনতে পেয়েছো তার কথা? না।
আস্বাদন করতে পেরেছ কি তাকে? না। তাহলে ঈশ্বরে বিশ্বাস কেন? কেন করবে ঈশ্বরে বিশ্বাস? ঈশ্বর নেই, পাপ নেই, পুণ্য নেই, যা আছে শুধু ইহকাল। এই ইহকালে জন্মগ্রহণ করেছ, অতএব তোমার একমাত্র কাজ, তোমার মোক্ষ লাভের একমাত্র উপায় হচ্ছে কেবলমাত্র যতদিন বেঁচে আছো ততদিন উপভোগ করো। যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। আমার এই কথাগুলো ওই অশিক্ষিত মূর্খ মানুষগুলোর কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে ওদের। ওরা আমাকে খুব বিশ্বাস করে, খুব বিশ্বাস করে। বিশ্বাস করে ওরা আমাকে ওদের গুরু বানিয়েছে, আর ওরা হয়েছে আমার শিষ্য। তাই তো আমি আমার শিষ্যদের উদ্বুদ্ধ করি, অনুপ্রাণিত করি ছিনিয়ে নিতে। এই বহুমূল্য রত্নহার আমার শিষ্যরা যখন ওই শ্রেষ্ঠীর স্ত্রীর গলা থেকে এই রত্নহার ছিনিয়ে নিচ্ছিল, কি দারুণ দেখাচ্ছিল তার মুখখানা। শান্তিতে ভরে গেছিল আমার বুক। আর এই কাজ করার জন্য লাগে এই যে অস্ত্র। অস্ত্রই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। সমাজ কিসের সমাজ? একদল লোক সমস্ত পৃথিবীর ধন রত্ন মণি মুক্ত জমি বাড়ি নারী সব কক্ষিগত করে রাখবে। দেব না, হতে দেব না, আমি হতে দেব না। তাই তো তৈরি করছি আমার শিষ্যদেরকে আমি 3 ভাগে ভাগ করেছি। সমাজের নিচু শ্রেণীর লোকদের দিয়ে তৈরি করিয়েছি বৈতণ্ডিক শ্রেণী, যারা বিতণ্ডা করবে, দল বেঁধে কারুর কাছে যাবে, পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাবে আর সর্বস্ব অপহরণ করবে। যে সমস্ত লোকগুলোর কাছে এই বৈতণ্ডিক শ্রেণী খুব একটা পেরে উঠবে না, তাদের জন্য তৈরি করেছি আমার শিষ্যদের মধ্যে ঠগ শ্রেণীকে, কপট শ্রেণীকে, ছল শ্রেণীকে। তারা লোকের কাছে যাবে, মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে তাদের বিশ্বাস অর্জন করবে, আর বিশ্বাস অর্জন করে তারা মানুষের মনের মধ্যে খুব চুপিসারে সন্দেহের বীজ বপন করে দেবে। আর সেই বীজ থেকে অচিরেই মহিরুহ তৈরি হবে, যে মহিরুহের ফল খাবে আমার শিষ্যরা, কিন্তু ছারখার হয়ে যাবে সমস্ত সমাজ। আর এই 2 শ্রেণীর শিষ্যরা কেউ যদি ধরা পড়ে, তাহলে তাদের জন্য আমি তৈরি করে রেখেছি আরেক দল শিষ্য, উচ্চ শিক্ষিত শিষ্য তৈরি করে রেখেছি আমরা, যারা ন্যায়ালয়ে, প্রশাসনে, প্রতিরক্ষায় সব জায়গায় ছড়িয়ে আছে। আমার এই শিষ্যরা যদি ধরা পড়ে, তাহলে হয় তারা তাদের দোষকে লঘু করে দেখবে, অথবা নির্দোষ প্রমাণ করে দেবে। কেমন 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 একটা ব্যবস্থা তৈরি করেছি বলুন তো।
কিন্তু আমার একটা সংশয় জাগছে, যে আগামী দিনে আমার এই যে মতবাদ, এদের জড় মতবাদ, এর ভবিষ্যৎ কি হতে পারে? এর ভবিষ্যৎ না, গুরু কেশকম্বলীকে তো আমাকে হেড চার্বাক, আমি হেড চার্বাক, হ্যাঁ, কে হেড চার্বাক, আপনি? কে তুমি? আমি শুধু ভবিষ্যৎ থেকে আসছি। এই বিজাতীয় ভাষায় কথা বলছো কেন তুমি? আপনি একটু আগে ভবিষ্যৎকে স্মরণ করছিলেন তো, তাই আমি এই সুদূর ভবিষ্যৎ থেকে আসছি। ও আচ্ছা, এই বিজাতীয় পোশাক তুমি পরেছো? আগে ইহাই আধুনিক কালের পোশাক। আচ্ছা, তুমি বললে না তুমি ভবিষ্যৎ থেকে এসছো? আগে হ্যাঁ। তুমি কি আমার এই চার্বাক তন্ত্রের ভবিষ্যতের প্রতিভূ? অধমের নাম কার্ল হাইনরিখ মার্কস। আচ্ছা, আমি আসছি আপনার জন্মের আরো 1200 বছর পর। আচ্ছা, আর 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 এই 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 না, আপনি তো এই ভাষা পড়তে পারবেন না। এই ভাষাতে লেখা আছে দাস ক্যাপিটাল। এই হচ্ছে আমার তত্ত্ব, যা আপনাকে দেখেই বানানো হয়েছে। আমাদের লিপির সঙ্গে তো দেখছি বেশ পার্থক্য আছে। আগে আর আপনি প্রশ্ন করতে গিয়ে একটা ব্যাপার ভুলে গেলেন, সেটা হলো আমার চোখে একটি বিশেষ যন্ত্র লাগানো আছে। ওটা তো বোধহয় চোখে কম দেখো কি? ওটা কি উপনেত্র? আগে উপনেত্র কি তা তো বলতে পারবো না, তবে হ্যাঁ, দৃষ্টিশক্তির স্বচ্ছতার জন্যই এই যন্ত্রটি। আমাদের সময় বলা হতো পরকলা, উপনেত্র। আগে উপনেত্র আপনি বলতেই পারেন, তবে বলছিলাম কি যে মানে আপনি যে আপনার তত্ত্বের কথা বলছিলেন, সেই তত্ত্ব প্রসঙ্গে যদি একটু আলোচনা করা যেত। অবশ্যই নিশ্চয়ই। তা তুমি যদি আমার চার্বাক তন্ত্রের ভবিষ্যতের প্রতিভূ হও, তাহলে তুমি কি ওই নিরীশ্বরবাদ, সাম্যবাদ তো এমনি, আসলে তো আত্মতুষ্টি, এইসবের কি তুমি বিশ্বাস করো? আগে সাম্যবাদ, তার সঙ্গে আপনি একটু জুড়ে দিতে পারেন পরস্বপহরণ। হ্যাঁ, অর্থাৎ কিনা ধনির ধন লাঘব করা। সাম্যবাদের তো সেটাই অন্যতম প্রধান উপজীব্য। অর্থাৎ অপরের যদি ধন থাকে, সম্পত্তি থাকে, এবং তা যদি বেশি হয়, তবে আমরা চাইবো সবাইকে দিয়ে দিতে। আর পরনারী প্রাতিষ্ঠানিক ধন। আগে এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমরা নারীর স্বাধীনতায় বিশ্বাসী। আমরা মনে করি নারী একটি সম্পত্তি এবং সকলের সমানভাবে তা ভোগ করার অধিকার আছে। একদম। কিন্তু সবাই যদি সমানভাবে নারীকে ভোগ করে, তাহলে তো পিতৃ পরিচয় থাকবে না। হে আগে পিতৃ পরিচয় নৈরাজ্যের শাসনে যত কম থাকে ততই তো ভালো, আর তাই জন্যই তো নারীর স্বাধীনতা। বেশ উত্তম। তা বাবু, খোলসা করে বলো তো, তুমি ঠিক কি করতে চলেছ? আগে অনেক কিছুই আমাদের উদ্দেশ্য আছে, যেমন ধরুন প্রতিষ্ঠান বিরোধিতা। বেশ। তারপরে ধরুন সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে গেলে সর্বক্ষণের সংগ্রাম। উত্তম। আর আরেকটি কথা আপনাকে বলতে চাই মহাভাগ, তা হলো সুখ বলে কিছু নেই, সুখের ভ্রান্ত ধারণা আছে। অতি উত্তম। তা এই যে ভ্রান্ত ধারণা, এটা জনগণের মধ্যে ঠিকঠাক ভাবে? অবশ্যই। এই প্রচারের জন্য আমরা একটি বিশেষ ব্যবস্থা নিয়েছি। বেশ। তাকে বলা হচ্ছে সর্বশিক্ষা। আরে শিক্ষা লোকের কাছে গেলে তো প্রশ্ন করবে। হে আগে আপনি কথাটা ঠিক বুঝলেন না। এক্ষেত্রে শিক্ষা মানে হচ্ছে কুশিক্ষা।
কুশিক্ষা বলো কেন, বলো অশিক্ষা। অশিক্ষা তা তোমার এই অশিক্ষার মাধ্যমে এই প্রান্তিক মানুষগুলোকে দিয়ে সমাজের সর্বস্তরে এক নৈরাজ্য তৈরি করানো যাবে তো? আগে সেই পথ তো আপনিও দেখিয়ে গেছেন আজ থেকে 1200 বছর আগে, কিংবা আপনারও গুরু তিনি দেখিয়ে গেছেন। সমাজের 3টি শ্রেণী, এক হলো বৈতন্ডিক যারা তর্ক করবে, 2 হচ্ছে ঠগ যার সঙ্গে তর্ক করা হচ্ছে তাকে ঠকিয়ে নেবে, আর 3 হচ্ছে উচ্চশিক্ষিত। উচ্চশিক্ষিতরা কি করবে? কি করবে উচ্চশিক্ষিতরা? এই ঠগ আর বৈতন্ডিক এদেরকে ন্যায়ালয়ে বসে, প্রতিরক্ষায় বসে, প্রশাসনে বসে এদেরকে মুক্ত করে দেবে। আমার শিক্ষা দেখছি একদম সঠিক পথেই এগিয়েছে। আজ থেকে 1000 বছর বাদেও তোমাকে এরকম ভাবে মানে আগে সমাজকে ধোঁকা দিয়ে যদি কার্যসিদ্ধি করতে হয় তবে তো একটি পন্থা, যা হাজার হাজার বছর ধরে চলে আসছে, নিচের শ্রেণীর মানুষকে খেপিয়ে দিয়ে তাদেরকে সবকিছু দেব বলে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে ঘাড়ে পা রেখে প্রাসাদ তৈরি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা না হলে তুমি সমাজের সমস্ত ধন আহরণ করবে কেমন করে? কিন্তু 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 আমাকে একটা কথা বলো হে ভবিষ্যতের মানব, এই যে অর্থ করি, ধন রত্ন আদি এগুলো যে আহরণ করবে তোমার এই লোকেদের মাধ্যমে, তা কি তুমি সব বিলিয়ে দেবে ওদেরকে? আগে বাইরে থেকে দেখতে গেলে তাই মনে হবে বটে, যেন ধনীর কাছ থেকে নিয়ে দরিদ্রকে বিলি করা হচ্ছে। আসলে তা হবে না। আসলে সবকিছুর কর্তৃত্ব করবে রাষ্ট্র। রাষ্ট্র? আগে রাষ্ট্র আবার কি? নৈরাজ্যবাদের রাষ্ট্র কোথা থেকে এলো? আগে সেটাই তো মজার কথা, নৈরাজ্যবাদে রাষ্ট্র নেই বটে, কিন্তু যদি রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত না করতে পারি তাহলে এই সমাজের নিচের স্তরের মানুষজনকে ভুল বুঝিয়ে, অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে শাসন কায়েম করবো কেমন করে? আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। মানে প্রথমে সবকিছু কেড়ে নাও, সব রাষ্ট্রের কুক্ষিগত হয়ে গেল, ঠিক। তারপর একটু 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 করে ছিটে ফোঁটা ছিটে ফোঁটা ছিটে ফোঁটা দাও, সর্বহারারা কিছু পেল। আগে এখনো কিন্তু সব কথা শেষ হয়নি, যদি অনুমতি দেন। সম্পদ ব্যক্তির কুক্ষিগত হবে না, সম্পদ হবে রাষ্ট্রের। বেশ। এবং যেহেতু সম্পদ রাষ্ট্রের, তাই সেই সম্পদের বন্টন রাষ্ট্র নির্ধারিত করবে, আর যেহেতু রাষ্ট্র নির্ধারিত করবে তাই যারা নেতৃস্থানীয়, যারা আপনার শিষ্য, তারাই সবকিছু কুক্ষিগত করবে। তুমি তো বেশ বুদ্ধিমান হে ভবিষ্যতের যুবক। তা আমাকে একটা কথা বলো, তোমার এই যে রাষ্ট্রের ধারণা, এর মধ্যে তুমি কেমন করে এই যে নিচু স্তরের মানুষগুলো আছে তাদের পুনর্বাসনের বন্দোবস্ত কেমন করে করবে? আগে ক্ষমা করবেন, আপনি তো এই পন্থা দেখিয়েছেন। এক তো আপনি বলেছেন কাপড়, 2 বলেছেন ছল, আর 3 হচ্ছে আপনার উচ্চশিক্ষিত। আপনার নাম চারুবা। মিষ্টি মধুর কথায় তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে আশাবাদ দেখাতে হবে, তাদেরকে দেখাতে হবে, বলতে হবে যে তোমরা ধনী হবে, তোমরা সব পাবে, কিন্তু তারা কিচ্ছু পাবে না, তারা কিচ্ছু পাবে না, তারা কিচ্ছু পাবে না। অর্থাৎ তুমি যা করছো, যা বলছো, আচ্ছা এটার কি কোনো পোশাকি নাম দিয়েছো? আগে তাও আছে। আচ্ছা, কিরকম? বামপন্থা। বামপন্থা? আচ্ছা, মানে যার আসল অর্থ হলো এতক্ষণ যা ব্যাখ্যা করলাম, ভণ্ডামি। চূড়ান্ত ভণ্ডামি। আসলে ভণ্ডামির ওপরে তো সবকিছু দাঁড়িয়ে থাকে প্রভু। ঠিক ঠিক। শুধুমাত্র নিজের আর দলবলের উন্নয়ন ঘটাতে হবে, তাতেই আমাদের উন্নয়ন ঘটবে। একদম একদম। সামাজিক গঠনে সর্বত্র যদি সংশয়
আর অবিশ্বাস ছড়িয়ে দেওয়া যায়, তাহলে যদি সবাই সবাইকে প্রশ্ন করতে থাকে, সেক্ষেত্রে তো নৈরাজ্যবাদ এবং নৃশংসতাবাদ এবং এবং আরো অন্যান্য সমস্যাগুলি উপস্থিত হবে। অর্থাৎ কিনা যুদ্ধ পরিস্থিতি উদ্ভব হবে। অবশ্যই সংশয় সন্দেহ থেকেই তো, অবিশ্বাস থেকেই তো তৈরি হয় যুদ্ধ। আর ভুলে যাবেন না প্রভু, সঙ্গে কিন্তু আছে লোভ। আপনার যে বৈতন্ডিক শ্রেণী, লোভ, অর্থাৎ সমাজের নিচের শ্রেণী, যাদের এই লোভের বর্ষি দিয়েই তো গেঁথে নিয়ে আসবো। ঠিক 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 ঠিক, তুমি তো বেশ বুদ্ধিমান হে বালক। আমি দেখতে পাচ্ছি, আমি বেশ দেখতে পাচ্ছি তোমার এই মতবাদের মাধ্যমে, আমার এই মতবাদের মাধ্যমে, বা গুরু অজিত কেশকম্বলীর মতবাদের মাধ্যমে আজ থেকে 1000 বছর বাদে সমাজের সর্বস্তরে এক চরম নৈরাজ্যের সৃষ্টি হবে। শুধু তাই নয় প্রভু, মানবিকতা তো কোনো দর্শন নয়, তাই মানবিকতার বাইরে বেরিয়ে যেতে না পারলে, কিন্তু মুখে মানবিকতার কথা না বললে আমাদের উদ্দেশ্য তো সিদ্ধ হবে না। অবশ্যই হবে না। এবং এই কারণে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে মানুষের মধ্যে নৃশংসতার চারা বুনে দেওয়া, মানবিকতাকে শেষ করে দেওয়া, ঈশ্বর, ধর্ম, প্রতিষ্ঠান, পূর্ণজন্ম, পরজন্ম এসব কোনো কিছুকে না মানা। অবশ্যই ধ্রি ধাতু অনট ইতি ধর্ম। আমাকে ধারণ করারই যদি কিছু না থাকে, তাহলে কিসের ধর্ম? অবশ্যই অবশ্যই। আর সেই জন্যেই হে প্রভু, আমাদের এই মতবাদের একটি বিশেষ দিকও আছে। কিরকম? সেটা হলো, মানে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে সর্বহারা, অর্থাৎ কিনা এই বৈতন্ডিক শ্রেণী, এই সর্বহারাকে বিপ্লবের পথে আনতে হবে। সেই বিপ্লব চলতেই থাকবে, চলতেই থাকবে। সর্বহারার বিপ্লব? আজ্ঞে। বাহ, বেশ বেশ কালভারি নাম দিয়েছো তো তোমরা। আগে হ্যাঁ, এই সর্বহারার বিপ্লব যা কিনা কখনো শেষ হবে না। হ্যাঁ, তুমি যা বললে তাতে যদি ওই খেতে না পাওয়া অশিক্ষিত মানুষগুলো কিছু নাই পেল, তাহলে বিপ্লব তো চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং সর্বহারার বিপ্লব মানে নৈরাজ্য চলতেই থাকবে, চলতেই থাকবে। আর হ্যাঁ, আপনার পন্থার যারা অনুগামী, তাদের জন্য নেতৃত্বের ব্যবস্থা কিন্তু পরিষ্কার করে রাখা আছে। আচ্ছা, কিরকম? সব তাদের কক্ষিগত হয়ে থাকবে, রাষ্ট্র ক্ষমতা তাদের কক্ষিগত হয়ে থাকবে। আর আপনার কোমরে যে অস্ত্রখানি দেখছি, এই অস্ত্রের ঝনঝনানির মাধ্যমেই আমরা, অস্ত্রই তো সমস্ত ক্ষমতার উৎস। আগে মার্জন করবেন, আমরা কথাটাকে একটু বদলে নিয়েছি। কিরকম? আমরা বলি বন্দুকের নলই হলো ক্ষমতার উৎস। কি বললে? বন্দুক? আগে বন্দুকটাকে কোনো ব্যক্তি নয়, সে হচ্ছে অস্ত্র, আগামীর অস্ত্র। ও আচ্ছা 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 আচ্ছা। অর্থাৎ বন্দুকের নল যার হাতে আছে সেই ক্ষমতাবান। আচ্ছা, তার হাতে অর্থ আছে, তার হাতে ক্ষমতা আছে, এবং সে বামপন্থী, সে সর্বহারাকে নিয়ে বিপ্লব করছে। আচ্ছা, এর একটা পোশাকি নাম তো লাগবে নাকি? আগে পোশাকি নাম সেটাও ভাবা হয়েছে। তাই বলো বলো, কি? এই পোশাকি নামটি হলো যে কথাটা আপনাকে একটু আগে বললাম, বামপন্থা। এই বামপন্থা, আগে, আচ্ছা আচ্ছা। যার আরেকটি অর্থ আপনি নিশ্চয়ই বুঝেছেন, চূড়ান্ত ভণ্ডামি। ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। যে কজন আছেন, আমি অনিমিত্রকে একবার একটু মঞ্চে আসতে অনুরোধ করব। অনিমিত্র। নমস্কার।
ধন্যবাদ সুপ্রিয় দাকে, ধন্যবাদ জয়ন্ত দাকে একটি অসাধারণ পারফরমেন্সের জন্য। এবং এর মাধ্যমেই আজকে বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং কাঞ্জিকের এবং স্মার্টের যুগ্ম প্রয়াসের অধিবেশন শেষ হলো। যারা এতক্ষণ রয়েছেন 2 মিনিট দাঁড়িয়ে যাবেন, কারণ জাতীয় সঙ্গীত হবে, একটু বসে যান, 2 মিনিট বসবেন তারা। এই ধরনের নাটক হয় না, এই ধরনের বিশ্লেষণধর্মী নাটক হয় না। আমরা একই মঞ্চে হাজির করলাম এসি চ্যাটার্জিকে, একই মঞ্চে হাজির করেছি বিনয় সরকারকে, এবং একই মঞ্চে হাজির করেছি এরকম বিশ্লেষণধর্মী নাটককে। বহু লোক আমার বলেন, কেন আপনারা বারংবার এই ঘরে এই মঞ্চেই ফিরে আসেন? এর কারণটা হচ্ছে এটা, 1876 সালে গঠিত হয়েছিল এই অ্যাসোসিয়েশন, এই বাড়িটা। এই বাড়ি বাঙালির উত্থানকে দেখেছে, বাঙালি পতনকে দেখেছে এবং বাঙালির অন্তহীন সর্বনাশকে দেখছে। আজ যারা এই যে ছবিগুলো রয়েছেন, তারা যদি আমাদের সামনে এসে বলেন, বাপু আমরা তো ব্রিটিশ সাম্রাজ্যবাদকে টক্কর দিয়েছিলাম, তোমরা কি করলে? আমরা বলবো আমরা ভ্যারেন্ডা ভেজেছি, আমরা কিচ্ছু করতে পারিনি। গত 70-80 বছর ধরে আমাদের উপর যাবতীয় অত্যাচার হয়েছে, আমরা কিচ্ছু করতে পারিনি, কারণ করতে হয়তো চাইনি বলে। সমস্যা হচ্ছে এখানেই, ওপার বাংলা হিন্দু রক্তে শেষ রক্তে স্নাত, এপার বাংলায় হিন্দু আক্রান্ত। যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দু সংখ্যাধিক্য রাজ্য হিসেবে, সেই পশ্চিমবঙ্গ অস্তিত্ব বিপন্ন, বাঙালি হিন্দুর অস্তিত্ব বিপন্ন। কারণ কি? কোনো অজু না, কমিউনিস্টরা করেছে, মুসলমান করেছে, খ্রিস্টান করেছে, আসলে আমরা কিছু করিনি। বেঙ্গল ভলান্টিয়ার শুধু বাঙালির শ্রেষ্ঠতার কথা বলে না, বাঙালির নিকৃষ্টতার কথা বলে। আজ দেখা যায় জার্মানিতে একটা 19th সেঞ্চুরি ব্রিজ, একটা 19th সেঞ্চুরি ব্রিজকে ওরা 21st সেঞ্চুরিতে চেঞ্জ করছে মাত্র 4 দিনে। যে ব্রিজ করতে আমেরিকাতে লাগে 6 মাস, সেই ব্রিজ করছে 4 দিনে। জার্মানরা তো হেরেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, রাশিয়ানরা তো অভূত রক্ত বয়েছিল, জাপানিজরা হারলো, ইটালিয়ানরা হারলো, তারপর ইসরায়েল তৈরি হলো, বাঙালিরাও হারলো, শিখরাও হারলো, সবাই জিততে শুরু করেছে, শুধু আমরা পারছি না। আমরা শুধু মেয়ের মধ্যে রয়েছি, আমরা পার্টিশনসের একগণি থেকে বেরোতে পারছি না। আমরা ওপার বাংলায় হিন্দু যখন রক্তে স্নাত হয়ে যায়, আমরা বক্তব্য রাখি না। আমি আজকে এই মঞ্চ ধরে প্রশ্ন করছি, বলতে পারেন পার্টিশনের সময় কেন হিন্দু অধ্যুষিত পাবনা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম ইন্ডিয়াতে আসলো না? কেন যশোর, খুলনা ওদিকে চলে গেল? কেন বরিশাল চলে গেল ওদিকে? কেন চলে গেল? এই ভূখণ্ড তোমার প্রাপ্য ছিল না? এর চেয়ে অনেক বড় ভূখণ্ড প্রাপ্য ছিল আমার, কিন্তু আমি তো পেলাম না, কারণ আমি সঠিক সময় সঠিক কাজগুলো করিনি। আমাদের বিদ্রোহ করেছে 1937, 1945, 1967 কংগ্রেস, তার বিরুদ্ধে আমরা একটা বক্তব্য রাখিনি। যদি বাঙালির স্বদেশ চেতনা থাকতো, যদি বাঙালি স্বধর্ম অনুষ্ঠান করত, তাহলে পশ্চিমবঙ্গে অন্তত আজকে জওহরলাল নেহেরুর একটা মূর্তি থাকতে পারে না, থাকতে দেওয়া যায় না। হি হ্যাজ বিট্রেড বেঙ্গল অল দ্য টাইম। কিন্তু আমরা কোনো বক্তব্য রাখি না, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে বিপ্লব করি। পালঘাটে যখন সন্ন্যাসীদের আক্রান্ত হলো, খুন করা হলো, যেদিন টুইটারে ট্রেন্ডিং এ নাম্বার 1, তারপর কি হলো? পালঘাটের পরে কি হলো আমরা জানি না। সন্দেশখালী হচ্ছে চোখের সামনে। গতকাল রাত্রে এক বিশাল সংখ্যক মহিলারা, অর্থাৎ যেন সেই গৌরী বাড়িকে দেখছি হেমেন মন্ডলের বিরুদ্ধে, নতুন করে গৌরী বাড়ি দেখছি আমরা, যেখানে হিন্দুরা ফুঁসে উঠছে। একটু বক্তব্যটা শুনতে দিন, তারপর কথা বলবেন। একদম শেষ হয়ে গেছে আমাদের অনুষ্ঠান। সে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা কেউ কখনো জানতে চাই না যে আজকে কল্পতরু উৎসব যখন দক্ষিণেশ্বরে হয়, এই যে ফিরিঙ্গি কালীবাড়িতে যে সন্ধ্যারতি ঘটছে, তার মূল কারণ একটাই মূল কারণ, বর্ডারে কেউ কালাশনিকভ বা AK-47 নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
যদি কোনো বর্ডার না থাকে কোনো কল্পতরু হবে না, কোনো ফিরিঙ্গি কালীবাড়িতে ভাসবে না। নাটোরের রাজবাড়ি, রানী ভবানীর নাটোরের রাজবাড়ির ছাদ এত বড় যেখানে 12টা হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। সেই প্রাচীন নাটোর আমরা ছেড়ে দিয়েছি, প্রাচীন রাজশাহী বেরিয়ে গেছে, প্রাচীন চট্টগ্রাম বেরিয়ে গেছে, রয়েছে এই পশ্চিমবঙ্গের ভূখণ্ড। আজ অবস্থা এমন, যে কোনো ভাষা, যে কোনো ধর্মের লোক বাঙালি হিন্দুকে সেফ একটা চোর মেরে চলে যেতে পারে এবং কিচ্ছু হবে না, কারণ বাঙালি হিন্দু জানে আমি একা, আমাকে কেউ বাঁচাতে আসবে না। প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গায় আমরা এই ধরনের অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমি দাঁড়িয়ে বলছি, এখানে শেক্সপিয়ার সরণি যে থানাটা আছে ক্যামাক সিটের সামনে, আপনি দাঁড়িয়ে বুঝতে পারবেন না এটা কলকাতা না কোন শহর। কোথায় গেল বাঙালির সংস্কৃতি? আমাকে ধর্ম বলতেই কেন অবাঙালির দিকে যেতে হবে, আর ভাষা বললেই কেন আমাকে মুসলমানের দিকে যেতে হবে? বাঙালি হিন্দু নিজস্ব ধর্ম নেই, নিজস্ব ভাষা নেই, সংস্কৃতি নেই। এই যে বিপ্লবীদের যে বংশধরদের আমরা দিয়ে আসলাম, এর কারণটা হয়েছিল যে এই লোকগুলো লড়েছিলেন 1898, মনে মনে রাখবেন 1898 সালে প্রথমবার ভারতবর্ষে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্রিটিশের বিরুদ্ধে 28 জন কাউন্সিলর একযোগে রেজিগনেশন দিয়েছিল। সমগ্র ভারতবর্ষ প্রকম্পিত হয়েছিল। ধন্য ধন্য বাঙালি। তার ব্লু প্রিন্ট এই বাড়িতে, এই মেঝেতে বসে তৈরি করেছিলেন সুরেন ব্যানার্জি। এটা সেই সুরেন ব্যানার্জির হল। এখানেই ভাষণ দিচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এখানে ভাষণ দিচ্ছে সুভাষচন্দ্র বসু, এখানেই পশ্চিমবঙ্গ গঠনের জন্য সবচেয়ে প্রথম মিটিং হয়েছিল। এবং প্রশ্ন ওঠে, কেন পশ্চিমবঙ্গ নামটা হলো, কেন বঙ্গপ্রদেশ নাম হলো না? কারণ পশ্চিমবঙ্গ গঠনের যে মূল আন্দোলন সেটা করেছিলেন নেতাজির দুজন অত্যন্ত সুহৃদ, এসি চ্যাটার্জি এবং হেমন্ত কুমার সরকার। তার বন্ধু হেমন্ত কুমার সরকারের পত্রিকার নাম ছিল পশ্চিমবঙ্গ, সেই জন্য এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। 20 জুন 1947 যদি পশ্চিমবঙ্গ না হতো তাহলে ভারতের স্বাধীনতা অন্তত 15 আগস্ট 47 সালে হতে পারতো না। এটা তার প্রুফ এন্ড ফ্যাক্টস রয়েছে। যদি 15 আগস্ট না হতো, ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সিনারিও চলছিল, আদৌ কোনোদিন ভারত স্বাধীন হতো কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে আমাদের। আমরা লড়েছি, আমরা হেরেছি, কিন্তু আবার লড়া করছি না। আমরা পলিটিক্যাল পার্টির দিকে দাঁড়াচ্ছি, কে পরিত্রাতা, কে মার্কস, কে দেশ, কোথায় জাতি। আরে বাঙালি হিন্দু নিজের কথা বলবো, আমরা জাতির কথা বললাম, আন্তর্জাতিকতার কথা বললাম, আমাদের তো কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গ বাঙালি হচ্ছে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করেছে। দেব মুখোপাধ্যায় না থাকলে কোর্ট ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে হিন্দি তো না। রাজা রামমোহনের সঙ্গে ছিল উদণ্ড মার্তণ্ড বলে একটি পত্রিকা, ভারতবর্ষের প্রথম হিন্দি পত্রিকা বেরিয়েছিল কলকাতা থেকে। রামানন্দ চট্টোপাধ্যায় করছেন বিশাল অসামান্য ব্যক্তিত্বরা ছিলেন, সচ্চিদানন্দ বাসুদেবন থেকে শুরু করে অনেকে ছিলেন, সেটাও হয়েছিল কলকাতা থেকে। আমার হিন্দি নেই, কিন্তু সঙ্গে আমি প্রশ্নটা করব, ঝাড়খণ্ড এবং বিহারে কেন একের পর এক বাংলা স্কুল বন্ধ হচ্ছে? কেন বন্ধ হবে? আমি যদি প্রত্যেক ভাষাকে শাশ্বত বলি, প্রত্যেক ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলি, তাহলে আমার ভাষা অন্য রাজ্যে যদি আপত্তি থাকে, তাহলে অন্য ভাষাতে আমার এ রাজ্যে আপত্তি আছে, পরিষ্কার কথা। এবং আনডিফাইন্ড স্ট্যান্ড। আমরা যা বলি বুক ঠুকে বলি, যা করি বুক ঠুকে করি, আমাদের মধ্যে লুকোর কোনো ব্যাপার নেই। আমরা যখন ফেসবুকে পোস্ট লিখি অত্যন্ত দায়িত্ব নিয়ে লিখি, এখানে যখন মঞ্চে করেছি অত্যন্ত দায়িত্ব সঙ্গে করলাম। আজকে অনেকে এসেছেন, অনেকে আসতে পারেননি, তারা এসেছেন, তাদের পক্ষে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সুপ্রিয়াকে, ধন্যবাদ জানাই জয়ন্তদাকে, ধন্যবাদ মোহিতদাকে, ধন্যবাদ অভিনব গুপ্ত মহাশয়কে, ধন্যবাদ শান্তনুদাকে, ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ কৌশিকদাকে, and thank you very much Mr. Anamika Theory for your gracious presence on this occasion. এবং শেষ করার আগে আমরা যেটা করি, আমরা জাতীয় সঙ্গীতকে বাজাবো। প্রত্যেক উঠে দাঁড়াবেন, খেয়াল রাখবেন
এটা লেজ কাটা বন্দে মাতরম না, পুরো বন্দে মাতরম বাজাবো আমরা। যে বন্দে মাতরমের মধ্যে দুর্গার মন্ত্র রয়েছে, যে দুর্গার স্তবকে আটকানোর জন্যই প্রথম 8 স্ট্যান্জাকে বন্দে মাতরম করা হয়েছে, সেই বন্দে মাতরম মানি না আমরা। তাই আজকে আনন্দমঠ ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় যে পুরো বন্দে মাতরম সুরটা দিয়েছিলেন, সেটা দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করা হবে। নমস্কার, বন্দে মাতরম। কাঞ্জি কাহন এবং সেই সঙ্গে বেঙ্গল ভলান্টিয়ার্সকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট নাটিকাটি মঞ্চস্থ করার জন্য। নাটকের স্টেজ এটা নয়, অনিমিত্র ঠিকই বলেছেন। অনিমিত্র, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার উদ্যোগ উদ্যম প্রশংসনীয়। আপনাদের সকলকে ধন্যবাদ। শুনবো বন্দে মাতরম।